সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছি আমি হাসিফ হাসান। দর্শক, পুঁজিবাজারে এখন কি হচ্ছে এই কথাটা যদি বলা হয় আসলে এর সঠিক উত্তর কারা দিতে পারবেন সেটি আমাদের জানা নেই। আমরা এখান থেকে যেটি দেখছি সেই উত্তর আমরা খোঁজার চেষ্টা করেছি অনেকের কাছে, নীতি নির্ধারক থেকে শুরু করে যারা এক্সপার্ট আছেন, বাজার সংশ্লিষ্ট যারা আছেন সবার কাছেই, কিন্তু আমরা তার সঠিক উত্তর পাইনি। আপনারাও আমাদের মনে হয় যে আপনারাও একমত হবেন যে এই পুঁজিবাজারে এখন আসলে কি হচ্ছে সেটি একটি বড় প্রশ্ন। আমরা এই বাজার যে এখন নেতিবাচক হচ্ছে তার কোনো কারণ নেই, কিন্তু এই বাজারে বিনিয়োগকারীরা কি করবেন, তারা কিভাবে সিদ্ধান্ত নেবেন, তাদের কি সিদ্ধান্তগুলো নেওয়া উচিত, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ সোহেল রানা, সিইও AIBL ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেড, আছেন অতি পরিচিত মোহাম্মদ ফুরকান উদ্দিন, FCA পুঁজিবাজার বিশ্লেষক। ফুরকান ভাই, সোহেল ভাই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ফুরকান ভাই, এই বাজারের যে অবস্থা, এটা আপনি তো অনেক দিন ধরে পুঁজিবাজার নিয়ে কথা বলছেন, বিভিন্ন জায়গায় কথা বলছেন, আপনি বিশ্লেষণ করে থাকেন। বাজারের এখন যে অবস্থা এটি আসলে গ্রহণযোগ্য কিনা? আপনি দেখেন যে সব কিছুই পজিটিভ, যত সমস্যা ছিল শুধু নেগেটিভ ইকুইটি ছাড়া পুঁজিবাজারে মনে হয় এখন আর কোনো সমস্যা নেই। এই অবস্থা এবং পুঁজিবাজার ভালো হওয়ার মতো সব বিষয়গুলো এখন এই পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট, এবং এটি এখন বাজারকে ভালো করা উচিত এবং ভালো না করার পেছনে কোনো কারণ নেই। এই সরকার থেকে শুরু করে সব মহল, তারপরে এই পুঁজিবাজারে এই অবস্থা কেন? এটা আপনার কি মনে হয় যে এই বাজারে আসলে আস্থা, অনেক কিছুই বলা হচ্ছে, কোনো কিছুতেই তো কাজ হচ্ছে না? ওকে, আমি এক কথায় আপনার কোশ্চেন থেকেই উত্তরটা শুরু করি। আপনি কোশ্চেন করেছেন যে বাজারে এই অবস্থা কেন, বা এই অবস্থায় কেন হচ্ছে। প্রথম প্রশ্ন হলো যে, যেটা আপনিও অলরেডি অ্যাড্রেস করেছেন, বাজারে বর্তমান যে অবস্থাটা আছে এই অবস্থার থাকার কোনো কারণ অ্যাপারেন্টলি নাই। এবং আপনিও বলেছেন নেগেটিভ ইকুইটি বাংলাদেশ ব্যাংকের ডিসিশনটা ছাড়া আর কোনো কারণ নাই, কিন্তু সেটাও নীতিগতভাবে একটা সিদ্ধান্ত হয়ে আছে, হয়তো এটা জুন নাগাদ যদি হয় সেটাও হয়তো হয়ে যেতে পারে। তাহলে কেন হচ্ছে আপনি এখন আমি একটু যাই যে কেন বাজারটা এরকম হচ্ছে, বা এই মুহূর্তে আমাদের কি করা উচিত, আমাদের যারা বিনিয়োগকারী আমরা আছি আমাদের কি চিন্তা করা উচিত, আমরা কি করতে পারি এই বাজারের জন্য, আর রেগুলেটর কি করতে পারে। আমি দুইটা পার্সপেক্টিভ, দুইটা কথা বলি। সো খেয়াল করে দেখেন, আমরা যদি চিন্তা করে থাকি যে বাজারে এখন যে মানি মার্কেট, ওয়ার্ল্ড ওয়াইড একটা থিওরি আছে, মানি মার্কেট যখন স্লো থাকে ক্যাপিটাল মার্কেট তখন আপ থাকে, ক্যাপিটাল মার্কেট যখন আপ থাকে মানি মার্কেট তখন স্লো থাকে, ভাইস ভার্সা। আমাদের মানি মার্কেট এত আপসেট, এখন খুব বেশি পরিমাণে আপসেট আমাদের মানি মার্কেট এই মুহূর্তে, কারণ ইন্টারেস্ট রেট অনেক কম। আপনি দেখেছেন কিছুদিন আগে সঞ্চয়পত্রের রেটও কমানো হয়েছে। ঠিক এইরকম জায়গায় এসে টাকাগুলো এখনও ইনভেস্টমেন্ট হচ্ছে না পুঁজিবাজারে। কেন হচ্ছে না এটা দেখার দরকার। তাহলে কেন হচ্ছে না খেয়াল করে দেখেন, আপনি যদি খেয়াল করে দেখেন বাজারের এখন একটা জিনিস আমি পেয়েছি আমাদের ইনভেস্টারদের মধ্যে, ইনভেস্টাররা 5 টাকা প্রফিট হওয়ার সাথে সাথে শেয়ারটা বিক্রি করে দেয়, 2 টাকা প্রফিট হওয়ার সাথে সাথে শেয়ারটা বিক্রি করে দেয়। তো আপনার যদি এই কারেন্ট অ্যাসেট অ্যাটিটিউডের মানসিকতা রেখে বাজারে ইনভেস্টমেন্ট করেন, তাইলে কিন্তু ভাই বাজার তোলা খুব মুশকিল। এখন প্রশ্ন হলো যে এই অ্যাটিটিউডটা কি শুধু রিটেল ইনভেস্টাররা করছে নাকি ইনস্টিটিউশনরাও করছে, এটা একটু খতিয়ে দেখা দরকার। কিন্তু আমার তো মনে হয় যে মানে ইনস্টিটিউশনরা বেশি করছে এবং তাদের কারণেই যারা রিটেল তারা করতে বাধ্য হচ্ছে। আমার কাছে যেহেতু এরকম ডাটা নেই এই মুহূর্তে যে ইনস্টিটিউশনরা কেমন করছে, সেই ডাটাটা স্পেসিফিক আমি আপনাকে দিতে পারবো না, একদম মানে ওইভাবে আমি হয়তো কথাটা বলতে পারবো না। তবে ইয়েস, অ্যাপারেন্টলি তাই মনে হয়। কারণ আপনার দেখা যাচ্ছে যে যদি ইনভেস্টাররা এরকম অ্যাটিটিউডে থাকে, সেটা ইনস্টিটিউশন হোক সেটা রিটেইলার হোক, রিটেইলারদের ভিতরে তো একটা ভয় থাকেই, কারণ তার তো টাকাই কম। এখন ইনভেস্টাররাও যদি একই রকম অ্যাটিটিউডে রিটেইলারদের মতো আচরণ করে যে 2 টাকা প্রফিট হলে বাজার বিক্রি করে দিচ্ছে, আমি শুধু পরিষ্কার করে একটা কথা বলতে চাই, এই বাজারটার দায়িত্ব কার কার? এই বাজারটার দায়িত্ব শুধুমাত্র রেগুলেটরের না, এই বাজারটার দায়িত্ব শুধুমাত্র সরকারের না, এই বাজারটার দায়িত্ব হলো যারা মার্কেট ইন্টারমিডিয়েরি আছে তাদের মেইনলি। তাহলে মার্কেট ইন্টারমিডিয়েরি কারা? মার্কেট ইন্টারমিডিয়েরি হলো ইনভেস্টার্স, মার্চেন্ট ব্যাংকার্স, ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশনস, মিউচুয়াল ফান্ডস, এই লোকগুলো হলো মার্কেট ইন্টারমিডিয়েরি। কারণ পুঁজিবাজারে যখন উত্থান থাকে, বাজারে যখন প্রচুর পরিমাণে ট্রেডিং ভলিউম থাকে, এইটার স্বাদ সবচেয়ে বেশি গ্রহণ করেন এরা। বাজারটা যখন আপসেট হয় তখন ওনারা একটু বেকায়দায় থাকেন ঠিকই, কিন্তু সবচাইতে বেশি বিশ্বাস গ্রহণ করতে হয় রিটেলারদের। তাহলে আমার আঙ্গুলটা হলো ওনাদের দিকে। তাহলে ওনারা করতেছেনটা কি? ওনারা কি ওনাদের দায়িত্বশীল ভূমিকায় আছেন? এই জায়গাটা রেগুলেটরের দেখা দরকার। হ্যাঁ, এখানে ওনাদেরকে শুধু এককভাবে দোষ দিলেও হবে না, যে দায়িত্বশীল ভূমিকায় যদি আমি ওনাদেরকে খুঁজতে যাই তাহলে বুঝতে হবে যে ওনাদের ক্যাপাসিটিটা আছে কি না। সেই ক্যাপাসিটিটা যদি অ্যানালাইসিস করতে যাই তাহলে দেখা যাবে যে না,
অনেকের হয়তো সেই ক্যাপাসিটি নাই, বাট অনেকেরই আছে। যাদের আছে তারা কেন যাচ্ছে না, এই জায়গাটা রেগুলেটর দেখা দরকার। কারণ আমি পরিষ্কার করে আবারও বলতে চাই যে 7.5, আমি আরও একদিন বলেছিলাম আপনাকে, অ্যারাউন্ড 7,500 কোটি টাকা ফ্রি হয়েছে আমাদের ওই ডেফিনেশন চেঞ্জের কারণে। আমি মেনে নিলাম ওই 7,500 কোটি টাকার মধ্যে থেকে একটা পোর্শন অফ মানি অ্যাডজাস্ট হয়ে গেছে, কারণ যাদের ওভার এক্সপোজার ছিল। কিন্তু অ্যাডজাস্ট হওয়ার পরে তারা যখন সমান পর্যায়ে এসে গেল, তাদের তো কিছুটা সুযোগ তৈরি হয়েছে, কারণ ইয়ার এন্ডিং হয়েছে কয়দিন আগে। আপনি অনেকগুলো ব্যাংক বোনাস ইস্যু করেছে, তাহলে তার পজিশন আবার তৈরি হয়েছে মার্কেটে ইনভেস্টমেন্ট করার। তারা কি সেই অনুযায়ী মার্কেটে ইনভেস্টমেন্ট করছে কিনা এটাও খতিয়ে দেখা দরকার। আমার কথা হলো যে যেখানে দায়িত্বশীল জায়গায় আছে, ইনক্লুডিং ব্যাংকস, ব্রোকারেজ হাউস, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এবং ডিলার যারা আছে তারা, এবং মার্চেন্ট ব্যাংকার্সরা, তারা তাদের দায়িত্বশীল। বাট মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সম্পর্কে আমি খুব পজিটিভ একটা ভূমিকা ইদানিং আমি দেখতে পাচ্ছি, যে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন নতুন যেটা তৈরি হয়েছে, আগের মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনে যেটা ছিল ওখানে আমি কোনো মুভমেন্ট খুব একটা দেখি নাই। বাট এই মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন হওয়ার সাথে সাথে আমি দেখেছি তারা অনেকগুলো জায়গায় এই পুঁজিবাজার নিয়ে তারা কথা বলতে দেখেছি। তারা সরকারের বিভিন্ন জায়গায় তারা কথা বলেছে, এসিসি থেকে মিট করেছে, আমাদের প্ল্যানিং মিনিস্ট্রিতে কথা বলেছে, অর্থমন্ত্রীর সাথে কথা বলেছে, কমার্স মিনিস্ট্রির সাথে কথা বলেছে। দে আর ট্রাইং টু মেনটেন। সো এইভাবে যদি আমার ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশনটাও যদি অ্যাক্টিভ হয় তাইলে কিন্তু ভালো হবে। আরেকটা প্রশ্ন হলো যে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে আমি পরিষ্কার করে একটা ফিঙ্গার রেঞ্জ এখানে করতে চাই। সেটা হলো ওনারা শুধুমাত্র ওনাদেরকে রেগুলেটরের ভূমিকায় রেখে আচরণ করছেন, হুইচ ইজ নট ট্রু অ্যান্ড হুইচ শুড নট বি কারেক্ট অ্যাটিটিউড, বিকজ দে আর নট অনলি দি রেগুলেটর, তারা কোয়াজি রেগুলেটর বিকজ অফ এসিসি এম্পাওয়ার করেছে তাদেরকে ওই রেগুলেশনে দায়িত্ব নেওয়ার জন্য। ইট ডাজ নট মিন আমি রেগুলেটর হাম্বরা ভাব দেখায় বসে থাকবো, তা না। প্রশ্ন না, এটা যদি হয়ে থাকে এটা খুব দুঃখজনক এই বাজারের জন্য, বিকজ অফ দে আর দি মেইন মার্কেট ইন্টারমিডিয়ারি, যদি আমি ইন্টারমিডিয়েট শব্দটা ইউজ করতে চাই, বিকজ তারা খেয়াল করে দেখেন এই বাজারটাকে ঠিক করার জন্য মার্কেট ইন্টারমিডিয়েট হিসেবে যাদের কাছে আমি ফিঙ্গার রেজ করলাম তাদেরকে যদি মার্কেট ইন্টারমিডিয়েট বলি তাহলে তারা মার্কেট ইন্টারমিডিয়েটের ফাদার। ইটস বিকজ তারা ওখান থেকে বসে আজকে বাজারের সচেতনতার জন্য, ইনভেস্টরের সচেতনতার জন্য তারা তো ম্যাক্সিমাইজ করতে হবে প্রফিটটা কাদের, ওখানকার যারা শেয়ার হোল্ডার আছে তাদের। এফডিআর ভাঙ্গাইয়া সুদের পয়সা দিয়ে বেতন নেওয়ার জন্য তো ওখানে ঢাকা স্টক এক্সচেঞ্জ নয়। তাহলে আমার প্রশ্ন হলো যে যদি ঢাকা স্টক এক্সচেঞ্জ একটা রোড শো করতো যে এখন বর্তমান যে বাজারের পড়তি অবস্থা, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কিছুদিন আগে একটা মেলা করেছিল, তারা সেখানে বলেছে, কিছুদিন আগে আমি দেখেছি অর্থসূচক একটা মেলা করেছে, বাজার সম্পর্কে অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা করেছে। এইটা যদি ঢাকা স্টক এক্সচেঞ্জ করতো তাহলে ইনভেস্টররা অন্তত এই ঢাকা স্টক এক্সচেঞ্জের কাছ থেকে কিছু একটা জানতে পারতো যে আমরা এখন করবোটা কি। কারণ ঢাকা স্টক এক্সচেঞ্জ যখন এরকম একটা ভূমিকায় আসবে, এরকম একটা কথা যখন তারা ইনভেস্টরদের কাছে যাবে যে বাজারটাকে অ্যানালাইসিস যারা তখন সামনে দিবে, তাহলে কিন্তু এটা ইনভেস্টরদের জন্য একটা বিরাট ভূমিকা চলে আসতে পারবে। যে এই দুই স্টক এক্সচেঞ্জের মানে অ্যাটিটিউড দেখলে মনে হয় তারা সরকারি কর্মকর্তা। yes that is what that I am, but actually they are not. আমার প্রশ্ন হলো যে তারা তো বাজারটাকে রেগুলেট করবে, ঠিক আছে, কোনো সন্দেহ নাই করবেন, কিন্তু ওনাদের অন্য দায়িত্ব থেকে কেন সরে যাবেন সেটা ওনারা করতে পারেন। আমি সোহেল ভাই মতামত জানতে চাচ্ছি যে সোহেল ভাই এই ব্যাপারে প্রকাশ ভাই যে কথাগুলো বলছেন যৌক্তিক, এর সাথে আপনি কি অ্যাড করতে চাচ্ছেন? ধন্যবাদ। না, ফরকান ভাই যেগুলো বলছে ঠিক আছে, হ্যাঁ, তার সাথে আমি বেশিরভাগ বিষয়ে একমত। এখন যেটা হচ্ছে যে মার্কেটের এই অবস্থায় ইনভেস্টরদের কি করণীয়। অ্যাকচুয়ালি আমরা 2014 এবং 15 সালে যদি মার্কেট স্টাডিটা দেখি, ডিএসসি বেঞ্চমার্ক ইন্ডেক্স যেটা 14 থেকে 15তে কিন্তু 5% অলরেডি ডিক্রিজ হয়েছে। ডেলি টার্নওভার আগে ছিল 499, 2014তে এটা হয়েছে 423 কোটি 2015তে। ট্রেড ইন্ডেক্স দুটোই কমেছে, মার্কেট ক্যাপ কমেছে। দেখেন বাংলাদেশের ইকোনমির যত ইন্ডিকেটর আছে অল আর পজিটিভ। তারপর আপনার এফডিআর রেট কমে গেছে, রিসেন্ট এই যে প্রকাশ ভাই অলরেডি মেনশন করছে সঞ্চয়পত্রের রেটও কমানো হয়েছে। এই ক্ষেত্রে মানি মার্কেটেও এরকম স্ট্রং অবস্থা এখন আমরা দেখছি না, যেহেতু রিজার্ভের পরিমাণ অনেক বেশি। সেই ক্ষেত্রে আসলে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে 2016তে কিন্তু অলরেডি 15-এর চেয়েও ইন্ডেক্স আরও কমে গেছে। সেই ক্ষেত্রে আমার মনে হয় এখন মানে ব্যক্তি বিনিয়োগকারী যারা আছেন তারা আসলে কি করবেন? প্রতিদিনই আশা নিয়ে যাচ্ছেন বাজারে, উচিত তাদের এই মুহূর্তে আমার মনে হয় তারা যেটা হচ্ছে যে হতাশ না হওয়া। এখন বেশ মেন প্রবলেমটা হচ্ছে মার্কেটে তারা হতাশ হয়ে শেয়ারটা সেল করে দিচ্ছে, মানে পেনিক বিষয়টা বলা যায়, বা অনেক ক্ষেত্রে হচ্ছে যে আস্থা রাখতে পারতেছে না। সব কিছুর পরেও শেয়ার মার্কেট কেন বাড়তেছে না? মানুষের মেনলি আস্থা নেই। আস্থার বিষয়টা কোনো একটি শেয়ারে যদি
ক্ষুদ্র বিনিয়োগকারী বা ব্যক্তি বিনিয়োগকারীদের কাছে থাকে 5 লাখ শেয়ার, দেখা যাচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে 10 লাখ। তারা কিন্তু কোনো কারণে না কোনো কারণে বিক্রি করে দিচ্ছেন। নেগেটিভ ইকুইটির শেয়ারগুলো হয়তো বিক্রি করছেন, না হলে তার যেখান থেকে ফান্ড এনেছেন সেগুলো দিতে হচ্ছে, কোনো কারণে কিংবা 1 টাকা বেড়েছে সে বিক্রি করে দিচ্ছে, মানে কোনো কারণে তারা বিক্রি করছে। এখন যদি এই ব্যক্তি বিনিয়োগকারী ধরে রাখেন শেয়ারগুলো, আপনি দেখেন যে বেশিরভাগ শেয়ারই ধরে রেখে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, তা ঠিক, কিন্তু বর্তমানে যে অবস্থা 2016-তে মার্কেটের যে অবস্থা, তাতে এই মানে এখন এইখান থেকে আর পড়ার জায়গাটা কত দূর, এটা আমার কাছে মনে হয় না আর নেগেটিভ কোনো কিছু আসার সুযোগ আছে। আর যেটা বলতেছেন যে ইনস্টিটিউটের বিষয়টা, দেখেন আপনি অনেক শেয়ারের যদি আপনি দেখেন, এই হোল্ডিংসটা দেখেন, হ্যাঁ, তাহলে 2014-তে বা 15-তে যেরকম ইনস্টিটিউটের পোর্শনটা ছিল 2016-তে কিন্তু অলরেডি বাড়ছে। এই বিষয়গুলো কিন্তু পজিটিভ। এইগুলো বিষয়গুলো আমার মনে হয় স্টাডি করে তারপর ইনভেস্টররা তাদের বিষয়ে তারাই ডিসিশন নেবে, ওই বিষয়ে অন্য কেউ তাকে ডিসিশন দিবে না। সেই ক্ষেত্রে মনে হয় এই বিষয়গুলো তারা কনসিডার করে ডিসিশনটা নেওয়া উচিত। এই শেয়ার পার্সেন্টেজ এই ব্যাপারে মনে হয় বিনিয়োগকারীরা সিএসসির ওয়েবসাইটটা ফলো করতে পারে, কারণ তাদের একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন, আপনার প্রশ্নটি করুন। জি হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এনামুল করিম বলছিলাম ঢাকা থেকে। জি আচ্ছা, আমার জানার বিষয় হলো যে কতগুলি টেক্সটাইল সেক্টরের স্টকের কথা বলতেছি আমি, যেমন জেনারেশন টেক্স, সিএনএ টেক্স, ফ্যামিলি টেক্স, এই সমস্ত, এরা তো এই সমস্ত কোম্পানিগুলো তো কিছু না কিছু প্রফিট করতেছে, এরা তো একদম লস দিচ্ছে তা না, কিন্তু এদের স্টকগুলা আপনার এই ফেস ভ্যালুর নিচে ট্রেড হচ্ছে। এটা কি মার্কেট পড়ে যাওয়ার কারণে, না এই যে কোম্পানিগুলি আসলে খারাপ? এগুলো সম্পর্কে জি দর্শক ধন্যবাদ। আসলে কোম্পানিগুলো ভালো কিনা সেটা আসলে আপনি নিজেই বিশ্লেষণ করবেন, কোম্পানির ব্যাপারে খোঁজ খবর নেবেন। এবং এখানে যে প্রফিট যতটুকু শো করছে, আপনি দেখেন যে অনেক ব্যাংক কিন্তু অনেক ভালো ডিভিডেন্ড দিচ্ছে এবং সেগুলো ফেস ভ্যালুর কাছাকাছি। সোহেল ভাই এই ব্যাপারে যদি কিছু বলেন। না, এই ক্ষেত্রে একটু দেখতে হবে যে আমার ডিভিডেন্ড এল্ড কত পার্সেন্ট আসতেছে। যে শেয়ারে দেখা যাচ্ছে এখন 9 টাকারে 10% ডিভিডেন্ড দিচ্ছে, সেক্ষেত্রে আমার তো ওই শেয়ারে অবশ্যই ইনভেস্ট করা উচিত। আপনার এফডিআরে রাখলে আপনি কত পার্সেন্ট পাচ্ছেন? 4 or 5। আর এইখানে আপনি যদি 1 বছর এই টাকাটা রাখেন, সেই পরিমাণ আপনাদের 11, 12, 13, 14% চলে আসতেছে। সেক্ষেত্রে মানে আসলে ডিসিশন নিতে হবে ইনভেস্টরদের। কিন্তু সব কিছু বিবেচনা করে আমার মনে হয় এই মুহূর্তে মার্কেটের এই জায়গা থেকে আর ডাউন ট্রেন্ড হওয়ার হয়তো বা ওই রকম সুযোগ আর নাই, ম্যাসিভ কোনো পতন হবে না, পতন হওয়ার সুযোগ মনে হয় না। ভাই এই যে দর্শক যে প্রশ্নটি করলেন, কিছু শেয়ারগুলো 10 টাকা ফেস ভ্যালুর আশেপাশে আছে এবং ডিভিডেন্ড দিচ্ছে, কিন্তু বিনিয়োগকারীদের একটি সমস্যা হচ্ছে তারা তো দেখা যাচ্ছে তাদের ইকুইটি নেগেটিভ। 5 লাখ টাকা শেয়ার এখন 3 লাখ টাকা বা 2 লাখ টাকায় বিক্রি করে সে এই শেয়ারটা কিনছে। সে কিন্তু ওই হিসাবটা করছেন যে আমার 5 লাখ টাকা কবে হবে। এই 2 লাখ টাকায় যে শেয়ারটা কিনছেন সেটা যে 10% বা 20% 1 বছর পরে সে পাবেন, যদি এই হিসাবটা তো সে করতে পারছে না, কারণ তার তো ইন্টারেস্ট অ্যাড হচ্ছে। এই জায়গায় আসলে বিনিয়োগকারীরা কি? আমি দুইটা কথা বলবো এখানে। প্রথম কথা হলো, যদি ইন্টারেস্ট অ্যাড হওয়ার প্রসঙ্গ আপনি এনে থাকেন, আমি বলবো যে উনি লোন করে শেয়ার বাজারে আসাই উচিত হয় নাই। এখন যারা এসেছেন, যারা এসে গেছেন, এখন যারা এসে গেছেন তাদের উপায় কি? তাহলে আমি ভুল করেছি, ভুলের একটা খেসারত আমি দিব, সেটা ওনাকে দিতেই হবে, কোনো কথা নাই। দ্বিতীয় প্রসঙ্গ আসলো যে ওনার 2 লাখ থেকে 5 লাখ টাকা শেয়ারটা 2 লাখ টাকা এসে গেছে, সেই 2 লাখ টাকা উনি ইনভেস্টমেন্ট করেছে 2-1টা শেয়ারের নাম উনি বলেছেন ওই জায়গাটার মধ্যে। সো ওখানে ইনভেস্টমেন্ট করে তো আমি বলবো যে খুব ভালো জায়গায় ইনভেস্টমেন্ট করছে, কারণ উনি বলছে ওরা ডিভিডেন্ড দিচ্ছে এবং সেটা ফেস ভ্যালুর নিচে আছে। উনি কেন আশা করবেন যে উনি ডিভিডেন্ড দেওয়ার পরে, উনি ইনভেস্টমেন্ট করার পরে শেয়ারটার দাম 3 গুণ হয়ে যাবে? এই আশা উনি কেন করবেন? উনি বরং এই আশা করা উচিত যে আমি ইনভেস্টমেন্ট এফডিআর যদি রাখতাম তাহলে 7% পাইতাম, আমি এখন 15% ডিভিডেন্ড পাই, আই এম মোর দেন হ্যাপি। ওই অ্যাটিটিউড যদি ওনার থাকে তাহলে বাজারে উনি কোনোদিন লস করবে না। বাট যদি ওনার অ্যাটিটিউড থাকে যে আমি দিনে দিনে বড়, রাতে রাতে বড়লোক হয়ে যাব, তাইলে কিন্তু ভাই মরতে হবে, এটা শিওর। সো ওই জায়গা থেকেও কিন্তু বের হয়ে আসতে হবে, ওই জায়গা থেকে বের হয়ে আপনাকে আসতেই হবে। আর লোন করে যারা স্টক মার্কেটে আসতেছেন, আমি ওনাদেরকে অনুরোধ করবো, প্লিজ আপনারা এটা যাবেন না, এটা করবেন না, কারণ এটা লোন করে ব্যবসা করার জায়গা নয়। কারণ এটার নামই হলো ইনভেস্টমেন্ট, মানে ক্যাপিটাল মার্কেট, পুঁজি তৈরির জায়গা। আপ মার্কেটে কিছুটা সম্ভাবনা হয়তো থাকে, কিন্তু এই মার্কেটে তো লোন করে আসলে ভেরি রিস্কি। জি, একটা ফোন নিয়ে নিচ্ছে। দর্শক কে আছেন, আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের অতিথি যারা আছেন, জি আজকে সঞ্চালক, এসএসসি এবং ডিএসসি এবং স্পেশালি বাংলাদেশ ব্যাংকে।
যে আমাদের সাধারণ ইনভেস্টর যারা আছেন তাদের জন্য বাংলাদেশ ব্যাংক তার বিহেভিয়ারে আমরা খুবই খুশি। হ্যাঁ, জি, আপনার প্রশ্নটি করুন। যে প্রশ্নটি করব, জাস্ট আমি একটু কিছু বলতে চাচ্ছি আর কি, যে আমাদের আজকে সাধারণ ইনভেস্টর যে অবস্থা, মানে আমাদের চোখের পানি মনে হচ্ছে তাদের খারাপ হয়ে আসে আর কি, তাদের জন্য তাদের খুশির ব্যাপার। তারা আমাদের খারাপ কিছু করতে পারলেই তাদের ভালো লাগে। আর ডিএসসি ভবনটা এখন মনে হয় কি যে ওটা একটা ওই দিক দিয়ে হেঁটে গেলে মনে হয় ওখান থেকে লাশের গন্ধ আসে। জি, দর্শক আমরা বুঝতে পেরেছি যে আপনি আসলে বাজারে বিনিয়োগকারীদের যে চিত্রটা সেটি আসলে তুলে ধরতে চেয়েছেন। জি, আসলে এই যে বিনিয়োগকারীদের যে এই অবস্থা, আসলে ডিএসসি বা সিএসসিতে যারা লেনদেন করেন বা যারা ইনভেস্টর যারা যান, তাদের অবস্থাগুলো কিন্তু এখন আর মিডিয়াও তেমন প্রকাশ পায় না, বা কোথাও মানে তাদের যে করুণ অবস্থা সেটা কিন্তু আসলে কেউই এখন ওইভাবে অ্যাড্রেস করছে না। উনি যে কথাটা বলেছেন খুব টাচি একটা কথা বলেছেন, যে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে দিয়ে যখন হেঁটে যায় তখন মনে হয় লাশের গন্ধ ভেসে আসে। টু সাম এক্সটেন্ট ইয়েস, আমি ওই জায়গাটাই বারবার ঢাকা স্টক এক্সচেঞ্জকে অ্যাড্রেস করতে চাই। আপনারা দয়া করে আর চুপ করে থাকবেন না, তাদের মানুষকে বোঝানোর চেষ্টা করেন। ডিমিউচুয়ালাইজড স্টক এক্সচেঞ্জ হওয়ার পরে তাদের অ্যাটিটিউডগুলো এরকম যে তারাই বিএসইসি। নো, তো দে আর নট। আমার প্রশ্ন হলো যে আপনারা প্লিজ একটু সচেতন হন। আপনারা শুধু যে ওখানে বসে আছেন রেগুলেট করার জন্য তা না, রেগুলেশনের বাইরে আপনাদের দায়িত্ব আছে। আপনারা সচেতন হন, আপনারা বাজারটাকে ভালো করার চেষ্টা করুন, সরকারকে সহযোগিতা করেন। আপনাদের বর্তমান যে অ্যাটিটিউড সেটা সম্পূর্ণ অসহযোগিতামূলক আচরণ টু দি গভর্নমেন্ট। আপনারা প্লিজ সহযোগিতা করেন সরকারকে, কারণ সরকার চাচ্ছে এই দেশটা ডেভেলপমেন্ট করতে। আপনারা সরকারকে সহযোগিতা করেন, আপনাদের এই মানসিকতার বদল করে বাজারে রোড শো করেন, ইনভেস্টরদেরকে বোঝান, বিভিন্ন মেলা তো করেন, সেখান থেকে আপনাদের অ্যাক্টিভিটিসটাকে বাড়ান, যাতে করে ইনভেস্টররা বুঝতে পারে যে আপনার এই বাজারটার সাথে আপনারা ইনভেস্টর ফ্রেন্ডলি হয়ে কাজ করছেন, নট অ্যাজ এ রেগুলেটর অনলি। নাম্বার টু হলো যে আমি যেহেতু এই কথাটা বললাম এই জন্য যে ওনার যে কথাটা বলেছে যে লাশের গন্ধ, এটা খুব টাচি। অনেক ইনভেস্টর কিন্তু এরকম অবস্থায় হয়ে গেছে এখন, এটা বাস্তবতা। কারণ ক্ষুদ্র ইনভেস্টর যারা টাকা নিয়ে এসেছিলেন, কিন্তু ওনারা ভুল করেছেন। যারা ছোট ইনভেস্টর টাকা নিয়ে এসে লোন করেছেন, ওনারা ভুল করেছেন, মারাও পড়েছেন, লাশের গন্ধও পাচ্ছি। এখন লাশের গন্ধটা অন্তত স্প্রে করি, ওইটা দিয়ে অন্তত ডিএসসি থেকে লাশের গন্ধটা সরাই আমরা। অ্যান্ড দ্বিতীয়ত প্রশ্ন আসছে আপনার, যখন হচ্ছে কি বলে এটাকে, আপনার রেগুলেটরের এসএসসির একটা ইস্যুতে আমি একটু বলতে চাই। আমাদের এই বর্তমান রেগুলেটর যেইভাবে কাজ করেছে, যা কিছু করেছে এই বাজারের জন্য, এতটা ভালো উদ্যোগ, এতটা ভালো এর আগের কোনো কমিশন কিন্তু করতে পারেনি, এবং এতগুলো কাজ এর আগের কোনো কমিশনের ক্ষেত্রে দেখে নেই। কিন্তু একটা জায়গায় আমার একটা অবজারভেশন আছে, আমি জানি না এটা কতটুকু প্রুডেন্ট অবজারভেশন, বাট দ্য রিয়েলিটি ইজ যে আমরা মাঝে মধ্যে দেখি যখন একটা শেয়ারের দাম বাড়তে থাকে তখন সেখানে একটা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, কখনো কখনো ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে একটা তদন্ত কমিটি করা হয়। প্রোগ্রাম ভাই, এই ব্যাপারে আমাদের যতটুকু দুঃখিত, এই ব্যাপারে আমাদের যতটুকু অভিজ্ঞতা, মানে এইখানে যারা ঢাকা স্টক এক্সচেঞ্জের এক্স প্রেসিডেন্ট যারা, তারাও এই প্রোগ্রামটির সাথে সংশ্লিষ্ট, তাদের অভিজ্ঞতাও বলে যে এই ব্যাপারে আসলে কোনো কিছু বলে লাভ নাই। সো আমরা এই ব্যাপারে বলতে চাচ্ছি না এই কারণে যে ডিএসসি, সিএসসি বা এসএসসি এই ব্যাপারে এতই স্ট্রং এবং তাদের ডিসিশনটা এরকম যে এটাই হবে। আপনি কোন একটা কোম্পানি, গত 2 দিন আগে একটি কোম্পানির ব্যাপারে জানতে চাওয়া হয়েছে যে দাম বাড়ার কারণ কি, যে কোম্পানিটার রেকর্ড ডেট আজকে, ডিভিডেন্ড দিয়েছে, তার দাম রেকর্ড ডেট আজকে। 2 দিন আগে কোম্পানিটার ব্যাপারে জানতে চাওয়া হয় স্পটের দিন বা স্পটের আগের দিন, যে কোম্পানিটার দাম বাড়ার কারণ কি, এবং এইটা কেন করা হয়, কি কারণে, কাদের স্বার্থে, এবং ডিএসসি সিএসসি করে এবং এসএসসিও চুপ থাকে। বিষয়টা এরকম যে এসএসসির ব্যাপারেও এই বিভিন্ন বিনিয়োগকারীরা অভিযোগ দিয়েছেন, বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অভিযোগ দিয়েছেন, এবং আমরাও বিভিন্নভাবে এসএসসির সাথে মানে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি বিষয়গুলো আসলে জানার জন্য। কিন্তু এই বিষয়টা একদমই মানে ক্লিয়ার, এটা হবে না, এটা হবে, এটা এরকম। যদি ওনাদের এরকম ফোরকান ভাই যে জায়গাটিতে ছিলেন, আমি যদি আপনার সাথে ওই জায়গা থেকে একটু যোগ করতে চাই যে ডিএসসি সিএসসি দুটো স্টক এক্সচেঞ্জ, এবং এইখানে যারা লেনদেন করেন দেখা যায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা, তারা কিন্তু 2 জায়গারই মেম্বার। এখন তারা যারা, আপনি একটু আগে বলছিলেন যে সিএসসি এরকম একটা ফেয়ার করেছে, এখন সিএসসির তো এমডি নেই, তারপর সিআরও নেই, তো সিএসসি এখন কি করবে? এই অবস্থায় যারা সিএসসিতে লেনদেন করেন তারা কি ডিএসসিতে চলে যাবেন? এটাই স্বাভাবিক। আবার যদি অন্যদিকে দেখেন যে এই যে শেয়ার দাম বাড়লে, আপনি যে জায়গাতে ছিলেন বাড়লে, এবং এইটা সবচেয়ে বেশি করা হয় ডিএসসি থেকে, এবং ডিএসসি থেকে আমরা ব্যক্তিগতভাবে আমরা বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি, তাদের বক্তব্য এরকমই যে এটাই নিয়ম।
তো তাই যদি হয় তাহলে যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আছেন, যারা ডুয়েল মেম্বার, তারা তো সবাই একজোট হয়ে যদি সিএসসিতে ট্রেড করেন তাহলে মানে একটা প্রতিবাদ, মানে বিষয়টা এরকম হতে পারে কিনা, মানে বাজারে তো এখন এই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা আছেন তাদেরও তো টিকে থাকতে হবে। লাইক সোহেল ভাই, তার যে এমপ্লয়ি যতগুলো আছেন তাদের তো বেতন মাস শেষে দিতে হবে। ওকে, আমি যে জায়গাটা বলছিলাম যে এসএসসি এবং ডিএসসি এবং সিএসসি সবার কথা বলছিলাম যে শেয়ার যখন দাম বাড়ছে তখন ইনকোয়ারি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে, কিন্তু প্রশ্ন হলো অন্য জায়গায়, যখন পড়ছে চরমভাবে পড়ছে, যখন বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন কেন করছেন না? কালকে জিপির কয় টাকা দাম কমেছে? এক্স্যাক্টলি, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে যদি উঠার সময় করতে হয় তাহলে পড়ার সময়ও করতে হবে, একটা ইস্যু। দ্বিতীয় ইস্যু হলো এই ধরনের বাজারে, বর্তমানে বাজারের যে অবস্থা, এই ধরনের বাজারকে যদি আনইন্টারাপ্টেড রাখা যায়, আমি বলছি না যে ওনারা বন্ধ করে দিক, তা না, কিন্তু ঠিক এইরকম সময়ে যদি বাজারটাকে কিছুটা আনইন্টারাপ্টেড রাখা যায় এবং সেক্টর ওয়াইজ যদি কিছু সেক্টরের একটু ডেভেলপমেন্ট হয়, মানুষের ভিতরে যে অনাস্থাটা তৈরি হয়েছে, আমার দৃঢ় বিশ্বাস এই অনাস্থাটা কেটে যাবে। কিন্তু যদি এরকম বারবার ইন্টারাপশন করা হয়, এই ইন্টারাপশনের কারণে যেটা হতে পারে, মানুষ বারবার অনাস্থা, আরে দাম বাড়তেছে, বেচে দাও বেচে দাও। একটু আগে যে কথা আপনাকে আমি বললাম যে 2 টাকা বাড়লে মানুষ বিক্রি করে দেয়, তো তাইলে আপনি একটা লোক যখন একটা শেয়ারে ইনভেস্টমেন্ট করলো আর সেই শেয়ারটা যখন দাম বাড়ছে তার বিক্রি করার অ্যাটিটিউড নাই, সে হয়তো একটা লম্বা সময় শেয়ারটা হোল্ড করবে, কিন্তু যখন এরকম ইন্টারাপশন আসতেছে এসএসসি এবং ডিএসসি থেকে, তখন তার ওই যে হোল্ডিং অ্যাটিটিউডটা কিন্তু আর থাকছে না, সে কিন্তু ওই হোল্ডিং অ্যাটিটিউড থেকে বের হয়ে সে কিন্তু ট্রেডার হয়ে যাচ্ছে। তাইলে আপনি কিন্তু ইন আদার ওয়ার্ডস পুশ করছেন ইনভেস্টমেন্ট অ্যাটিটিউড থেকে বের হয়ে ট্রেডার হওয়ার অ্যাটিটিউডে। তাহলে ট্রেডার হওয়ার অ্যাটিটিউডে যদি আপনি পাবলিককে নিয়ে আসেন, এই বাজারে ডেভেলপমেন্ট করা কিন্তু খুব কঠিন হবে। আমার প্রশ্ন হলো যে বর্তমান জায়গায় বসে ওই অ্যাটিটিউডগুলোকে যদি এসএসসি এবং ডিএসসি এবং সিএসসি যারা রেগুলেটর আছেন, রেগুলেটর এবং কোয়াজি রেগুলেটর যারা আছেন, তারা যদি এটা চিন্তা করে যে আমরা কিছু সময়ের জন্য বাজারটার ভিতরে মানুষের আস্থা ফিরে আসা পর্যন্ত, মানুষকে ইনভেস্টর অ্যাটিটিউডে নিয়ে আসা পর্যন্ত, কারণ মানুষ পান খেতে গিয়ে একবার চুন লেগে তার মুখ পোড়ায় গেছে, এখন সে চুন দেখলে পান তো দূরে ধারে কাছেই যায় না। তো যার কারণে এখন মানুষকে যদি ওই জায়গাটায় নিয়ে আসা না যায়, তার কনফিডেন্সটাকে ফিরিয়ে আনার জন্য এরকম ইন্টারাপশনটাকে যদি কিছুদিনের জন্য বন্ধ রাখা যায়, আমার মনে হয় এটা বাজারের জন্য খুব ভালো একটা দিক হবে বলে আমি বিশ্বাস করি। আর দ্বিতীয়ত আপনি যেটা বলেছেন, দেখেন আমি আবারও বলছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে দায়িত্বগুলো আছে তার মধ্যে কোয়াজি রেগুলেশনের দায়িত্বের বা চট্টগ্রাম এক্সচেঞ্জের কোয়াজি রেগুলেশনের দায়িত্বের সাথে সাথে তাদের একটা বড় দায়িত্ব হলো তাদের ওখানে যারা শেয়ার হোল্ডার আছেন তাদেরকে রিটার্ন দেওয়া। এখন প্রশ্ন হলো তাদের সাথে আবার জড়িত হলো যারা এখানে ব্রোকারেজ আছে, তাদের ওখানে এমপ্লয়িজ আছে, সরকার ওই এমপ্লয়িজরা গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছে, জিডিপিতে তারা কন্ট্রিবিউট করছে। সো গভর্নমেন্ট আবার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে এখান থেকে একটা ট্যাক্স পাচ্ছে, ভলিউম যখন যত বেশি হচ্ছে তখন ওখান থেকে একটা ট্যাক্স পাচ্ছে। এই যে পুরো সাইকেলটা কিন্তু হ্যাম্পার হচ্ছে। এখন প্রশ্ন হলো আমার এই ল্যাগিং অফ অ্যাটিটিউডের জন্য যদি পুরো সাইকেলটা হ্যাম্পার হয়ে থাকে, আমার জবাবদিহিতার জায়গাটা কোথায়? আমি ঢাকা স্টক এক্সচেঞ্জের কথা বলছি। ওই জবাবদিহিতার জায়গাটাকে ডেফিনেটলি রেগুলেটরের এন্ড এবং সরকারের এন্ড থেকে ফিঙ্গার রেজ করা উচিত। অ্যান্ড যেটা আসতেছে, ধরেন ঢাকা স্টক এক্সচেঞ্জ যদি এরকমভাবে চুপ করে ঘুমায়েই থাকে বা চট্টগ্রাম এক্সচেঞ্জ যদি কোনো একটা সময় যদি এরকম চুপ করে ঘুমায়েই থাকে, তাইলে আপনি যে কোশ্চেনটা রেজ করলেন, যারা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যাদের তো ডাবল আছে, একটা চেঞ্জ করে আরেকটাতে যাই, তাইলে ওনাদের অবস্থা কোথায় যাবে? যদি প্রতিবাদের ভাষা হিসাবে ঠিক আছে ঢাকা স্টক এক্সচেঞ্জে কেউ ট্রেড করবে না, অল শেয়ারকে ট্রান্সফার করে চট্টগ্রাম নিয়ে যাও, অথবা চট্টগ্রামে কেউ ট্রেড করবে না, সব ঢাকায় নিয়ে যাও, এই যদি প্রতিবাদের ভাষা ব্রোকারেজদের হয়ে যায়, তাইলে এই দুইটা স্টক এক্সচেঞ্জের অবস্থাটা কি হবে? এই জায়গাটাও ওনাদের একটু দেখা দরকার। আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নাসরামেদ উত্তরা থেকে বলছি। আমি জনাব ফোরকান সাহেবকে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, কিংবা একটু ওনার কাছ থেকে একটু হ্যাঁ জি বলুন, আমরা শুনতে পাচ্ছি, বলুন। জি, বিষয়টা হলো আপনার মিউচুয়াল ফান্ড, আপনারা অনেকেই বলেন যে শেয়ার বাজারের প্রাণ, অথচ মিউচুয়াল ফান্ড কিনিয়ে আমাদের প্রাণ দেওয়ার মতো অবস্থা। আমি 2010 সালের পরবর্তী অবস্থা শেয়ার বাজার থেকে উদ্র হয়ে আমার প্রায় 22-23 লাখ টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছি। 10 টাকার মিউচুয়াল ফান্ড বর্তমানে 4 টাকা 20 পয়সা। এই অবস্থাটাকে আমরা যেটা বলেন যে মিউচুয়াল ফান্ড বাজারের প্রাণ, শেয়ার বাজারের প্রাণ, এখন আমাদের প্রাণ আছে কিনা, যদি প্রাণ থাকে এটাকে কিভাবে আমরা এই প্রাণটাকে টিকিয়ে রাখতে পারি? জি ধন্যবাদ আপনাকে। এই যে মিউচুয়াল ফান্ডের ব্যাপারে, যে এই যারা 10 টাকায় বা 2010-এর পরে যারা কিনেছেন 10 টাকা বা 11 টাকা 9 টাকায়, তারা এখন কি করবেন? নেসার ভাই, আমি আপনার প্রশ্নটা খুব ভালো করে খেয়াল করেছি। যারা 2010-এর পরে আপনারা যারা মিউচুয়াল ফান্ড কিনেছেন, সে ডেফিনেটলি মিউচুয়াল ফান্ডের প্রাইসটা কমে গেছে। আমার ব্যক্তিগত, আমি যদি আপনার জায়গায় হতাম বা আমার যদি এরকম ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ডে থাকতো, সেই ক্ষেত্রে আমি জানি না আপনি কোন কোন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছেন।
কিছুদিন আগে আমি একটা মিউচুয়াল ফান্ডের কথা আমি নাম বলতে চাই না দেখেছি, সে প্রায় 15% ডিভিডেন্ড দিয়েছে, কিন্তু তার দাম বাজারে 6 টাকা। প্রশ্ন হলো এই 6 টাকা আপনি যখন 10 টাকা করে কিনেছিলেন, তারপরে যদি সম্ভব হয় আরেকটু যদি কম দামে কিনতে পারতেন, আপনি যদি 15% ডিভিডেন্ড পেয়ে থাকেন, তাহলে আপনার মার্কেট রেট অফ রিটার্ন অলরেডি স্টিল ট্যাক্স ছাড়া 15%। সো আমার মনে হয় যদি ডিভিডেন্ড বেস হিসেবে আপনি চিন্তা করেন, আপনি ঠিক আছেন। হ্যাঁ, মিউচুয়াল ফান্ডগুলোর দাম যে কমে যাওয়া, সেটা কেন কমেছে এটা একটা বিশাল ইস্যু, কারণ মিউচুয়াল ফান্ডগুলো বাজারের প্রাণ, এটা যেমন সত্যি, তেমনি মিউচুয়াল ফান্ডগুলোর, এটা আমি অনেকবার কথা বলেছি যে মিউচুয়াল ফান্ডগুলো যেই সময়ে এসছে, যেই সময়ে বাজারে হিট করেছিল মিউচুয়াল ফান্ডগুলো, সেই সময়টা খুব ভালো ছিল না, খারাপ ছিল। 2010 সালে তারা এসেছে, এবং যার কারণে মিউচুয়াল ফান্ডগুলোর প্রাইস, তারা ইনভেস্টমেন্ট যে জায়গাগুলোতে করেছে সেখানে শেয়ার প্রাইস হাই ছিল। সেখানে আমি ওনাদের প্রুডেন্স নিয়ে কোশ্চেন করতে চাই, কারণ ওনারা তখন বাজারে এসেছেন ঠিকই, কিন্তু বাজারে আমার কাছে মনে হয়েছে ওই সময় যারা মিউচুয়াল ফান্ডের ম্যানেজমেন্টে ছিলেন বা আছেন, তখন হয়তোবা ওনাদের ম্যাচিউরিটি নিয়ে আমি একটু কোশ্চেন করতে চাই, এবং প্রুডেন্সি নিয়েও কোশ্চেন করতে চাই, কেন ওনারা ওই সময় ওইরকম হিট মার্কেটে ইনভেস্টমেন্ট করতে গেলেন। কারণ মিউচুয়াল ফান্ড যারা ম্যানেজ করেন তারা যথেষ্ট পরিমাণে এক্সপিরিয়েন্স এবং লার্নেড মানুষ হয়ে থাকেন। ওই ভুলটার কারণে ওনাদের অ্যাসেটের প্রাইস কমে যাওয়ার কারণে মিউচুয়াল ফান্ডগুলো প্রপারলি অ্যাক্ট করতে পারে না, যার কারণে প্রাইসগুলো কমে গিয়েছে। তবে বর্তমান বাজারে মিউচুয়াল ফান্ডগুলো যে অবস্থা আছে, সেই অবস্থায় বলে আপনি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন, প্লিজ আপনি কিপ ইউর প্যাশেন্স, আমার ধারণা আপনি ভালো করবেন। জি সোহেল ভাই, এই অবস্থায় এখন যে আমরা মাঝে মধ্যে দেখছি যে কিছু শেয়ার, মানে টপ 10 বা টপ 20-তে যে শেয়ারগুলো থাকছে, সেগুলোরই ট্রেড হচ্ছে মানে পুরো বাজারে অর্ধেকেরও বেশি, এবং এইগুলোরই দু একটার দাম বাড়ছে, দু একটা কমছে, মানে এই কয়টা কেন্দ্রিক বাজার হয়ে গেছে। এই অবস্থাটা আসলে কেন সৃষ্টি হয়েছে, এবং এই অবস্থায় বিনিয়োগকারীরা কি করতে পারে? আসলে মানে বিনিয়োগকারীদের একটা অ্যাটিটিউড দেখা যাচ্ছে যে তাদের হাতের শেয়ারটা বিক্রি করে, কারণ ওইটার মুভমেন্ট নাই, এই শেয়ারগুলোতে ঢুকছেন এবং এখানে কিছু মুনাফাও পাচ্ছেন। না, প্রবলেমটা হয়ে গেছে এইখানে যে যখন দেখা যাচ্ছে আমাদের দেশের বিনিয়োগকারী বা ইনস্টিটিউট সবারই একটা হচ্ছে কি, যখন কোনো একটা শেয়ার বাড়তে থাকে সবাই ওই শেয়ারের উপর ঝাঁপাই পড়ে কেনার জন্য, কিন্তু যখন ওই শেয়ারটা আন্ডার ভ্যালুড বা একটা যৌক্তিক লজিক্যাল কোনো রেটে থাকে, তখন কেউ ওই শেয়ারটা কিনতে চায় না। হ্যাঁ, পড়ে আছে তো পড়ে আছে, কেউ কিনে না। যখন সেটা বাড়তে থাকে তখনই সবাই দেখা যায় শেয়ারটা কেনার জন্য একদম মানে ওঠা পড়ে লাগে। সেক্ষেত্রে তারা কি করে, তার যে এক্সিস্টিং যে শেয়ারটা আছে, যেটা আপনি বললেন, সে ওই শেয়ারটা সেল করে দিয়ে ওইটা কিনে, যার জন্য ওইটা কিন্তু আর উঠতেই পারছে না। কিন্তু এখানে একটু দেখা যাচ্ছে যে বিনিয়োগকারীরা আগে শেয়ারটা কিনে এবং শেষের দিকে যে অ্যাডজাস্ট করতে যায় যে প্রাইসই পায় তখন বিক্রি করে, যে কারণে প্রাইসটা ফল কিন্তু বেশি হচ্ছে। কারণ অ্যাকচুয়ালি এখন তো ফ্রেশ ফান্ড ওইভাবে আসতেছে না। হ্যাঁ, যদি ফ্রেশ ফান্ডটা আসতো তাহলে হয়তো বা এই ক্রাইসিস তা ক্রিয়েট হতো না, কিন্তু ফ্রেশ ফান্ড না আসার কারণে হচ্ছে কি, যে তার এক্সিস্টিং যে শেয়ারটা আছে, এটা যে প্রাইসে সে পাচ্ছে, ওটা সেই প্রাইসে সে সেল করে দিয়ে সে এই ধরনের আপ মার্কেটে যে শেয়ারগুলো আছে, আপ রেটের ওই শেয়ারগুলো কিনতেছে। আর এটা তো আবার যৌক্তিক আছে, সে তো এটাতে আবার বেনিফিটও পাচ্ছে। সে যে বেনিফিট পাচ্ছে না তা তো না, বেনিফিটও পাচ্ছে। এই জন্য উচিত ছিল যে ওভারঅল মার্কেটের, যেটা ফুরকান ভাই বললো, যে আসলে মানে অ্যাওয়ারনেস আরও কিছু প্রোগ্রাম হাতে নেওয়া, কিছু মার্কেটের ইনভেস্টরদের সবাই একরকম বুঝবে এই ধরনের আমরা আশা করি ঠিক না। সেক্ষেত্রে আসলে এক্সচেঞ্জগুলার বা ইনস্টিটিউটগুলার আমাদের সবার একটা ভূমিকা রাখা উচিত মার্কেটের স্বার্থে, যে তাদেরকে আরও বেশি অ্যাওয়ারনেস বিভিন্ন প্রোগ্রামে অ্যারেঞ্জ করে আরও বেশি জানানো, বোঝানো মার্কেটটা কী অবস্থা, কীভাবে কোথায় বিনিয়োগ করবেন, এগুলো মনে হয় আমাদের এখন খুব জরুরি হয়ে দাঁড়াইছে। জি, আসলে একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। তাহের বলছি, চট্টগ্রাম থেকে। জি তাহের সাহেব বলেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা বলতেছেন যে এখানে 10%, 20% অনেক লাভ, এটা আমরা বিনিয়োগকারীরা না হয় না বুঝে বিনিয়োগ করি, কিন্তু আইসিবি, মিউচুয়াল ফান্ড, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ব্যাংক, বিমা, এরা বিনিয়োগ করে না কেন? এদের কি সমস্যা? এরা বিনিয়োগ করলে তো বাজারটা উঠে যায়, কিন্তু শুধু আপনার বিনিয়োগকারী বুঝে না বুঝে বিনিয়োগ করে। 20%, 10% এগুলো ব্যাংক বুঝে না, ওরা কেন ওদেরকে বলতে যে 100 লিমিট ক্রস করতে পারবে না? ওরা তো 2010 সালে হাজার হাজার কোটি কোটি টাকা বাংলাদেশ শেয়ার থেকে লাভ করে গেছে, এখন আসে না কেন? জি দর্শক, ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য, কিন্তু এখানে আপনাকে বুঝতে হবে ওই ব্যাংকেরও কোনো মালিক আছেন, ব্যাংকেরও বোর্ড আছেন, এবং বোর্ড কিন্তু এখন বাজারে পড়তি বাজারে নতুন করে ইনভেস্টমেন্টে যেতে দিচ্ছে না। এখানে আমি একটু ইন্টারাপ্ট করি। ওই যে ভদ্রলোক যে কোশ্চেনটা করেছেন, উনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি বলবো যে একেবারে রাইট অ্যাটিটিউডে রাইট প্লেস কোশ্চেনটা উনি করেছেন। প্রশ্ন হলো যে আমি যদি বাজার থেকে কোটি কোটি টাকা 2010-এ প্রফিট করতে পারি, সেই টাকা যদি আমি বাজার থেকে নিতে পারি, ব্যাঙ্কগুলো নিয়েছে তো কোনো সন্দেহ নেই, যদি আমি সেখান থেকে নিতে পারি,
তাহলে আমি যখন পড়তি বাজারে ক্ষতির দায়িত্ব কেন আমি নিব না, আমি কেন আমার দায়িত্বশীল আচরণের ভূমিকায় থাকবো না, এটা অবশ্যই সত্যি। বাট ব্যাংকের একটা বোর্ড আছে, ব্যাংকও প্রফিটে করতে যাবে। খেয়াল করে দেখবেন সারা পৃথিবীব্যাপী এখন কিন্তু শুধুমাত্র প্রফিট ম্যাক্সিমাইজেশন অ্যাটিটিউড দিয়ে বিজনেস চলে না, বিজনেস কিন্তু সিএসআর দিয়েও চলে। কারণ বর্তমানে এই বাজারটাকে ডেভেলপ করে ইকোনমিকে গতিশীল করার দায়িত্ব ব্যাংকগুলো সিএসআরের কন্ট্রিবিউশন হিসেবেই ধরে নেওয়া উচিত। কারণ সিএসআর ইজ এ ইস্যু যেটা ইকোনমিকে সরাসরি সহযোগিতা করবে। এবং এই শেয়ার বাজার যদি আজকে ভালো হয়ে থাকে, সরকারের 2021 ভিশন যেটা আছে সেটা সহজ হবে, সেটা করার জন্য কিন্তু এটা করা দরকার। আরেকটা কথা, সরি আপনি ইন্টারাপ্ট করে, আইসিবির ব্যাপারে আমি বারবার বলেছি, এখনও বলছি, আইসিবিকে অবশ্যই মনোপলি ভূমিকা ভেঙে দিতে হবে। আইসিবি বর্তমানে যে মনোপলি ভূমিকায় আছে, আইসিবি সম্পর্কে অনেক কোশ্চেন বাজারে আছে, এটা শোনা যায় কিন্তু অথেন্টিকেশন কতটুকু আমি জানি না। কিন্তু যেই কথা বারবার শোনা যায় সেই কথার কতটুকু সত্যিতা আছে সেটা খুঁজে দেখা দরকার। এবং এই মনোপলি ভূমিকা থেকে ভেঙে যদি তার প্যারালাল আরেকটা প্রতিষ্ঠান, আমি আরও বেশ কয়েকটা প্রোগ্রামে যেটা বলেছি, আমি আশা করি সরকারের নীতি নির্ধারক পর্যায়ে এটা শুনবেন, যদি প্যারালাল আরেকটা প্রতিষ্ঠান করে দেওয়া যায়, আমি বিশ্বাস করি এই ক্যাপিটাল মার্কেটের বর্তমান যে দৈন্যদশা আছে এটা কিছুটা হলেও চ্যালেঞ্জিং হবে। এখানে আপনি যে ব্যাংকের কথাগুলো বললেন, যে ব্যাংকের যে বোর্ডে যারা আছেন বা ব্যাংকের যারা উদ্যোক্তা যারা আছেন, তারা কিন্তু এই খারাপ বাজারে নতুন করে ব্যাংকের যারা ম্যানেজমেন্ট আছেন তাদের কিন্তু, যাদের ইনভেস্টমেন্ট পাওয়ার আছে তাদেরকে কিন্তু সেই ইনভেস্টমেন্ট করতে দিচ্ছে না। আমি জানি না এখন এখানে বোর্ড সিদ্ধান্ত নেয় এই কারণে, কারণ এই ব্যাংকগুলো এই 2010-এর পরে অনেক লোকসান করেছেন, 2010-এ প্রফিট করেছেন সেটা কিন্তু মনে নাই। আমি ওটাই বলছি না। এখন আরেকটা কথা আপনাকে বলি, ব্যাংক যদি পড়তি বাজারে বিনিয়োগ না করে, যারা ওই উনি বলে যারা আমরা 10% 20% ডিভিডেন্ড বুঝি না, ব্যাংক তো বুঝে, তো ব্যাংক কত % প্রফিট চায়? ব্যাংক যদি এই পড়তি বাজারে বিনিয়োগ না করে তারা করবেটা কখন? এই প্রশ্নটা আমি সোহেল ভাইকে করতে চাই, কারণ তাদের একটা বড় ইনভেস্টমেন্ট আছে পুঁজিবাজারে এবং আপনাদের ব্রোকারেজ হাউসও শীর্ষ টপ 3-তে অলওয়েজ থাকে এবং আপনার ব্যাংকেরও প্রচুর বিনিয়োগ আছে। এই ব্যাপারে আপনার ব্যাংকের অ্যাটিটিউড কি? অ্যাকচুয়ালি আসলে আমরা তো এক্সপোজারের একটা ঝামেলার ভিতরে আছি। বাংলাদেশ ব্যাংক কিন্তু এটাকে এখন টাইম এক্সটেন্ড করার বিষয়টা এখনও যেহেতু এটা পেন্ডিং অবস্থায় আছে, আর আমরা বাংলাদেশ ব্যাংকের বা রেগুলেটরের কোনো আইন ব্রেক করে কোনো কিছু করার মানে অবস্থা বা সুযোগ আমাদের নাই। বিধায় এই মুহূর্তে আমাদের নতুন করে কোনো ফান্ড ইনভেস্ট করার মতো সে অবস্থাটা নাই। আমার মনে হয় পুরাতন যে ধরনের প্রতিষ্ঠানগুলো আছে, ইনস্টিটিউশনগুলো আছে, সবারই একই অবস্থা। নতুন যারা আসতেছে মার্কেটে, অলরেডি তো নতুন বেশ কয়েকটা লঞ্চ করলো, তারা যদি চায় হয়তো বা তাদের পক্ষে মানে পসিবল, কিন্তু তারা কেন করতেছে না এটা আই ডোন্ট নো। আপনারা ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানি যেগুলো আছে আপনারা প্রায় মিটিং করেন এবং আপনাদের বেশ কিছু সফল বৈঠক হয়েছে এবং সেখানে আপনারা এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা করেন। হ্যাঁ, অবশ্যই সবাই আলোচনা করা হচ্ছে, কিন্তু কারোর তো কিছু করার নেই। সবাই এমনিতে প্রবলেম আছে, ইকুইটি মাইনাসের একটা প্রবলেম রয়েই গেছে। এই বিষয়ে আমরা মানে গভর্নমেন্টের বিভিন্ন সেক্টরে এই জন্য কমিউনিকেট করা হচ্ছে, এই বিষয়ে কোনো সলিউশন আসা যায় কিনা। এটা যদি হয়ে যায়, যে সরকারের নীতি নির্ধারণী মহলে যারা আছেন তাদের সাথে কমিউনিকেট কারা করছেন? কারণ আমরা জানি মার্চেন্ট ব্যাংকার থেকে এখন করা হচ্ছে, তাহলে আপনাদের ব্রোকার্স অ্যাসোসিয়েশন থেকে করা হচ্ছে নাকি আপনাদের যে ব্রোকার্স অ্যাসোসিয়েশন কিন্তু সব মিলে এবং আপনারা যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যেগুলো আছেন ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানি বা লিজিং ইন্স্যুরেন্স, এদের যে সাবসিডিয়ারি কোম্পানি, এদের কি আলাদা সংগঠন আছে বা এদের থেকে মানে যোগাযোগটা করা হচ্ছে? না, এদের কোনো আলাদা সংগঠন নেই। ব্রোকার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে সব কিছু করা হচ্ছে, তারাও করছে। প্লাস যেহেতু ইনস্টিটিউটগুলা পার্সোনালি সবাই এখন একটা প্রবলেমে আছে, তার অন ইনস্টিটিউটের ইকুইটি মাইনাসের প্রবলেমটার জন্য তারা নিজেরাও করছে, নিজেরাও যোগাযোগ করতেছে। কারণ যেহেতু মাথা ব্যথা আমার, আমাকে তো দৌড়াতে হবেই। এই জন্যই কিন্তু আমরা যেরকম ব্রোকার্স অ্যাসোসিয়েশনও করছে, আমরাও করছি। মানে মেন কথা হলো এই বিষয়ে একটা সলিউশন দরকার, যেটা মার্কেটের জন্য আসছে না। হ্যাঁ, যেটা আসছে না, প্লাস মার্কেটের জন্য যেটা খুবই পজিটিভ। এই সলিউশনটা হয়ে গেলে আমার ধারণা মার্কেটের অনেক সিনারি চেঞ্জ হয়ে যাবে। জি প্রধান ভাই, এই বারবার বলা হচ্ছে যে বিনিয়োগকারীরা যে অভিযোগগুলো করেন এটা বেশিরভাগই সত্য, যে আপনারা বলেন আপনারা বিভিন্ন চ্যানেলে বলেন, বিভিন্ন পত্রিকায় আপনারা বলেন যে এখন উপযুক্ত সময়, সেই 2011-12 থেকে শুরু করেছেন যে এখনই পারফেক্ট টাইম। তা আসলে কোনটা পারফেক্ট টাইম? এখন এই বিষয়গুলো আপনারা আর কতদিন বলবেন কিংবা আমরা কতদিন বলবো বা বাজারে সংশ্লিষ্ট যারা আছেন তারা কতদিন বিনিয়োগকারীদের এই আশা দিয়ে আসলে ধরে রাখতে পারবেন? আচ্ছা, আসলে হয়েছে কি, এখনই পারফেক্ট টাইম যে কথাগুলো বলা হচ্ছে সে কথাগুলো বলা হচ্ছে অনেকগুলো ইন্ডিকেশনের উপরে বেসিস করে। ইন্ডিকেশনগুলো কি? ইন্ডিকেশন হলো দেশের ইকোনমি। ইন্ডিকেশনগুলো কি? ইন্ডিকেশন হলো ক্যাশ ফ্লো। তাহলে ক্যাশ কার কাছে? ইনভেস্টরদের কাছে। ইনভেস্টর কারা? ইনস্টিটিউশন এবং রিটেইলার।
আপনি যে প্রশ্নটা করছেন সেই প্রশ্নটা কিন্তু বেসিক্যালি রিটেলারদের কোশ্চেন, কিন্তু ইনভেস্টার যে ক্যাশ এখন বাজারে অ্যাভেলেবল আছে টু দি মানে ব্যাঙ্কগুলোর কাছে যে পরিমাণে ক্যাশ আইডল পড়ে আছে ব্যাঙ্কগুলোর কাছে, সেখানে ক্যাশের কোনো সমস্যা অ্যাপারেন্টলি আমি দেখি না। আপনি একটু খেয়াল করে দেখেন না, বাজারটা আপনি 5 দিন ঠিকমতো বাড়ুক টানা, আপনি দেখেন না টাকা কোত্থেকে আসে। আমার এইটা একদম একটু আমি ইন্টারাপ্ট করি, আমার ব্যক্তিগত ধারণা মানে যত দিন আমি শেয়ার বাজারকে অবজার্ভ করেছি, আমার মনে হয় যদি 5 দিন এই বাজার আপ থাকে, 5 দিনের মাথায় 1200 থেকে 1500 কোটি টাকার লেনদেন হবে। ইয়েস এটা হবে। এটা হইতে গেলে এখন ওই যে কথাটা আমি বারবার বলার চেষ্টা করছি, এসএসসি এবং ডিএসসি যে ইন্টারভেনশন অ্যাটিটিউড এখন আছে, ওই জায়গাটাকে ওনারা ওনাদের প্রজ্ঞা দিয়ে আর একটু চিন্তা করবেন যে এটাকে কোনোভাবে অন্য কোনোভাবে মিনিমাইজ করা যায় কি না। ওই ইন্টারভেনশন অ্যাটিটিউড যদি হয় কোনো একটা সেক্টর বা দুইটা সেক্টর যদি একটু ডেভেলপ করে, দেখবেন যে আস্তে আস্তে মানুষের কনফিডেন্স বারবার, আমি কিন্তু মূল কথাই এখনও বলবো যে কনফিডেন্স, কারণ আমার টাকা দরকার, তো টাকা তো আমার, ইটস এ হার্ড আর্ন মানি, আমার মানে ইনভেস্টারের, মানে বিষয়টা হচ্ছে যে সব শেয়ারই পড়ে যাচ্ছে, সবাই যাওয়া যাবে না, সবাই চুপ, যেটা বাড়ে তখন এটা কেন বাড়ে, তার মানে হলো মুনাফা করা যাবে না, তাহলে সেখানে নতুন করে কেন আসবে। এইটা আরেকটা বিষয় যে দেখেন যে ডিএসসির কর্মকর্তাদের যে সরকারি কর্মকর্তাদের মতো আচরণ, সেইটার আরেকটা কারণ আছে, যে এই কারণটা হয়তো তাদের যৌক্তিক, কারণ তারা যে সিদ্ধান্তগুলো নেয়, তারা যে রিপোর্টটা করে সেটার 100% এসএসসি ফলো করে। তারা রিপোর্টটা যে পাঠায় এসএসসিতে সেটা ঠিক বা আইন মেনে করা হয়েছে কিনা সেটা না দেখেই এসএসসি আবার তদন্ত কমিটি করে ফেলে এবং আবার সিদ্ধান্ত নেয়। এখানে আপনাকে বলি, কোনো একটি ব্রোকারেজ হাউসে একটা শেয়ার ট্রান্সফার হয়ে আসছে সকালে, আসার পরে সেটি সে বিক্রি করে দিয়েছে, বিক্রি করার পরে দুপুরের মধ্যেই ওই ডিএসসি থেকে চিঠি দেওয়া হয়েছে তুমি শর্ট সেল করেছো, তোমার কাছে শেয়ার নেই। তো সে শেয়ার নেই, সেই ডিএসসি তথ্যটা পেল কোথায়? আগের দিনের। এইটা কোন দেশে, এই পৃথিবীতে কি এই সময়টা আছে? আপনার কাছে সিডিবিএল আছে, সব কিছু আছে, আপনি তো কারেন্ট সিনারিও দেখবেন, আপনি আগের দিনের তথ্য নিয়ে দেখে তারপর তাকে চিঠি দিয়েছে তুমি শর্ট সেল করছো। তো এই ধরনের অ্যাটিটিউড যদি হয়ে থাকে, তাহলে আমি এই মনে ধরনের করি আমার কাছে আমার ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক প্রমাণ আছে। এরকম যদি হয়ে থাকে, আমি মনে করি যে এরকম 2-1টা মামলা হয়ে যাওয়া উচিত, 2-1টা লসুট হয়ে যাওয়া উচিত। আমি বলি যেটা হবে, সোহেল ভাই এখানে তার হাউস টপ 2-3-তে থাকে, মানে লঙ্কা বাংলা, তারপর আইসিবি, আলারাফা, এই তিনটাই ঘুরে ফিরে থাকে। সোহেল ভাই কিন্তু ডিএসসির বিরুদ্ধে একটা কথা বলতে পারবে না? এটা আমি পুরোপুরিভাবে, হ্যাঁ অবশ্যই, তো ওনার যেহেতু কোয়াজি রেগুলেটর বললে ওনার আপনি পারেন কারা, যারা আমি সবার সাথে যতটুকু মিশেছি দেখেছি, পারেন কারা যারা হলো আগে মেম্বার ছিলেন, যারা ওনার, তাদের হাউসেও চিঠি দেওয়া হয়, তারা কিন্তু উত্তর দেন না। আমি এমন নাম বলবো না, ডিএসসির সাবেক যারা ছিলেন মানে বোর্ডে ছিলেন, তারা একজন আমাকে বলেছেন যে আমাকেও অনেক চিঠি দেয়, আমি বলেছি আমাকে এরপরে চিঠি দিলে মানে খবর আছে, তাদের ব্যাপারে কিন্তু কোনো অ্যাকশন হয় না। না, এটা হওয়া উচিত না ভাই, কারণ আপনি আমাকে এম্বারাস করার কোনো সুযোগ না। আমার যতটুকু সময় এই চিঠি দিয়ে আপনি নষ্ট করলেন উত্তর দেওয়ার জন্য, এটা টাকা কি আপনি দিবেন আমাকে? আমার কথা হলো, আমাকে ভুল একটা জায়গার জন্য আমার সময়ের দাম, আপনাকে ওখানে যারা বসে আছেন ওনাদেরকে বুঝতে হবে, ইটস নট এ প্রোডাক্ট, ইটস এ টাইম দ্যাট পিপল আর সেলিং। মানুষ কিন্তু পয়সা আর্ন করে, শুধু কিন্তু প্রোডাক্ট সেল করে না, টাইম সেল করেও। তাইলে আপনি ওই ভদ্রলোকের যাকে চিঠি দিয়ে যে সময়টুকু আপনি নষ্ট করলেন, ইউ হ্যাভ টু পে ফর দ্যাট ইফ ইউ আর রং। তো এই দৃষ্টিকোণ থেকে এই জায়গাগুলো আসলে হয়েছে কি ভাই, আমাদের ওখানে যারা বসছেন ওনাদের সচেতনতাটা, ওনারা রেগুলেটর হওয়া তো ভাই দোষের কিছু না, রেগুলেশন না থাকলে তো একটা দেশ চলে না, স্বচ্ছতা জবাবদিহি থাকে না। কিন্তু রেগুলেশনটাকে মিসইউজ করা খুবই দুঃখজনক, এবং এই রেগুলেশন মিসইউজ হওয়ার জন্য যদি পানিশমেন্ট না হয়, যেটা আমাদের আজকে ক্যাপিটাল মার্কেট ট্রাইব্যুনাল দিয়ে যেটা হচ্ছে, পুঁজিবাজার ট্রাইব্যুনাল দিয়ে যেটা হচ্ছে, এর ট্রাইব্যুনালে হচ্ছে কি, ট্রাইব্যুনালে হচ্ছে যে আপনি শেয়ার কিনেছেন, এই যে ডিএসসি থেকে যে তদন্তগুলো, সিসি থেকে তদন্তগুলো, এগুলোর ব্যাপারেই কিন্তু পানিশমেন্ট হচ্ছে। তুমি শেয়ার বেশি কিনেছো, তুমি অনিয়ম করেছো, শেয়ার বেশি কিনতে যে তুমি সিরিয়াল ট্রেডিং করেছো, এই করেছো, বিএসসিতে ওই রিপোর্টগুলো যায়, বিএসসি তদন্ত কমিটি করে, হ্যাঁ ঠিক আছে, তারপরে দেখা যায় তো তার পানিশমেন্ট। তাহলে এখানে আপনি বড় বিনিয়োগকারীদের কিভাবে নিয়ে আসবেন? না, এখন আপনি যেরকম বলেছেন পানিশমেন্ট সম্পর্কে আমার খুব ভালো ধারণা নাই কি হচ্ছে, একদম। কিন্তু যদি সিরিয়াল ট্রেডিং এর যদি কিছু থেকে থাকে, সেটা ডেফিনেটলি ফিঙ্গার রেঞ্জ করা উচিত, কারণ সিরিয়াল ট্রেডিং থাকলে অবশ্যই ফিঙ্গার রেঞ্জ করা উচিত। কিন্তু একজন বড় বিনিয়োগকারী যখন শেয়ার কিনবে, সে যখন কিনতে থাকবে, কত প্রাইসে শেয়ার কিনবে, কি কিনবে না কিনবে, এটা তার সম্পূর্ণ স্বাধীনতা, সেখানে ইন্টারাপশন করা অবশ্যই উচিত। সোহেল ভাই, একদম শেষ পর্যায়ে যদি আপনি 1 মিনিটে বলেন যে এই বাজারের আপনারা বিনিয়োগকারীদের এখন কি বলতে চাচ্ছেন? এই আপনার আশা দিয়ে লাভ নেই, এই বাস্তবতার নিরিখে আপনি যদি বলেন। আসলে এখন বিনিয়োগকারীদের
ডিসিশন তারা যে বিনিয়োগ করবে এই ডিসিশন তাদেরই নিতে হবে। জি, তারা করবে কি করবে না, কিন্তু মেন সমস্যাটা হচ্ছে আস্থা, যেটা ফোরকান বলল কনফিডেন্সের অভাবের কারণেই দেখা যাচ্ছে যে তার আইডিয়াল মানি পড়ে আছে। আপনি আজকে 5 দিন মার্কেট ভালো থাকুক, ফোরকান ভাই যেটা বললো, পরের দিন দেখবেন যে কোত্থেকে ফান্ড আসতেছে। এই যে আমরা যেতেই যা বলতেছি যে ফান্ডের ক্রাইসিস বা প্রবলেম, তখন প্রবলেম নাই, সব সলভ, 1000 কোটি টাকা টার্নওভার হয়ে যায়। এই যে 5 দিন, এই 5 দিন মার্কেটটা ভালো থাকতে কি দেয়া হচ্ছে না বা থাকছে না কেন? মানে কিছু শেয়ার তো বাড়ছে, আসলে কিছু শেয়ার কিন্তু বাড়ছে এবং সেখানে ভলিউমও প্রচুর। এটা আসলে মানে ট্রাস্টের অভাব, মার্কেটের উপর কনফিডেন্স নাই, হয়তোবা ইনস্টিটিউটগুলো ওই ধরনের ভূমিকা রাখতে পারতেছে না, সাম এক্সচেঞ্জগুলোর কোনো সমস্যা থাকতে পারে। সব কিছু মিলে সবাই যদি এখন প্রবলেমটা সলিউশন দিকে যেতে চায়, আমার মনে হয় এটা পসিবল। জি, সোহেল ভাই আপনাকে ধন্যবাদ এবং ফুরকান ভাই আপনাদেরকে ধন্যবাদ আমাদেরকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আশা করছি এই ব্যাপারে বিএসইসি একটি সিদ্ধান্ত নেবে, কারণ বিএসইসি সব এই পুঁজিবাজারের প্রধান রেগুলেটর এবং তারা বাজারের স্বার্থে, বিনিয়োগকারীদের স্বার্থে, দেশের স্বার্থে ইতিবাচক সিদ্ধান্ত নেবে। এবং বিএসইসি অনেক কাজ করেছে 2010-এর পরে, আমরা দেখেছি যে অনেক ইতিবাচক কাজ করেছে, সেগুলোকে বাস্তবায়ন করতে হলে এই বাজারে বিনিয়োগকারীদের নিয়ে আসতে হবে এবং বিনিয়োগকারীদের নিয়ে আসতে হলে আস্থা ফেরাতে হবে। আর আস্থা ফেরাতে হলে এইসব যে ফুরকান ভাই এবং সোহেল ভাই যে কথাগুলো বললেন সেগুলো সমাধান করতে হবে। আগামী সপ্তাহে আবার দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে নতুন অতিথিদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।